আচ্ছা দেখ, আজকের যে কবিতাটা ইউলিসিস, কি নাম? ইউলিসিস। কে লিখছে? আলফ্রেড লর্ড টেনিসন। আলফ্রেড লর্ড টেনিসন, ইংল্যান্ডের একজন কবি। কি নাম? আলফ্রেড লর্ড টেনিসন। অ্যাকচুয়ালি ওনার নাম হচ্ছে আলফ্রেড। এই যে লর্ড টেনিসন, এটা হচ্ছে উপাধি। আলফ্রেড টেনিসনও বলে, কিন্তু ওনার ওইটা উপাধি দিয়া পুরা নামটা যদি হয় তাহলে কি বলবো? আলফ্রেড লর্ড টেনিসন। কবিতার নাম উপাধি পাইছে, উপাধি দেয় না? লর্ড মানে পুরো খুব সেরা। উনি একজন খুব ভালো মাপের কবি ছিলেন। যাই হোক, এই আলফ্রেড লর্ড টেনিসন, ওনারা ছিলেন 9 ভাই বোন। কত? 9 ভাই বোন। তার মধ্যে 3 জন ছিল একটু অ্যাবনর্মাল, মানে মানসিক পরিস্থিতিটা স্বাভাবিক না, আমাদের সবার মতো নর্মাল পরিস্থিতি না। 3 জন ছিল এরকম অবস্থা। ওনার এক বোনের সাথে ওনার এক বন্ধুর, অত্যন্ত প্রিয় একটা বন্ধু, সে বন্ধুর নাম হচ্ছে আর্থার হেনরি হালাম। এই যে নামটাকে লেখা আছে, পোয়েট ফ্রেন্ড আর্থার হেনরি হালাম। এর বিয়ে ঠিক হয়েছিল, এনগেজমেন্ট হয়ে গেছিল, বিয়েটা হবে আর। কিন্তু এই আর্থার হেনরি হালাম মাত্র 22 বছর বয়সে যে সেরিব্রাল অ্যাটাক, স্ট্রোক করে মারা যায়। বিয়ে ঠিক হয়েছে, তারপরেও ছেলেটা মারা গেছে, মানে বিয়েটা আর হয় নাই। ওর অত্যন্ত প্রিয় বন্ধু ছিল কার? কবি আলফ্রেড লর্ড টেনিসন। পুরো নাম না বলে টেনিসন খালি বলা পারতো শেখার জন্য। টেনিসনের অত্যন্ত প্রিয় বন্ধু ছিল কে? আর্থার হেনরি হালাম। নামটা মনে রাখবে, আর্থার হেনরি হালাম। এর সাথে ওই যে বন্ধু বিয়োগ, বন্ধুকে হারাইলো, এটাতে অত্যন্ত আঘাত পাইলো। একেই তো ছোটতেই ওর বাবা মারা গেছে, গোটা পরিবারটা বাবা ছাড়া, তেন বুঝিস অত বড় একটা পরিবার, বাবা নাই, তার মধ্যে 3 জন আবার ওরকম অ্যাবনর্মাল। সেই পরিবারে এমনিতেই একটা চাপ, মাথা টাথা ঠিক থাকে না। যাই হোক, এই বন্ধুর সাথে থাকতে 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 মন শান্ত হয়েছিল, আঘাত ছিল পথে, সব ঠিকঠাক চলতেছিল। কিন্তু বন্ধুটা যখন মারা গেল, অত্যন্ত মানে ভেঙে পড়লো। মানে ব্যাপারটা কি, এরকম সব দুঃখগুলো আমার লাইফে কেন আসতেছে, এরকমটা আমি ফিল করতে। তো উনি আবার এটাও লাস্টে বুঝতে পারলো যে না, এইভাবে জীবনের নাম তো চলতে থাকা, জীবন কোনোদিন থাইমা থাকতে পারে না। ওনার বন্ধুর মৃত্যুতে উনি শোকাকৃত হইলো ঠিকই, তারপরে উনি নিজেকে আবার জায়গায় দিল যে না, এইভাবে আমার থাইমা থাকলে চলবে না, আমাকে আগাইতে হবে। ফের এই যে ইউলিসিস কবিতাটা লেখা শুরু করলো। এই কবিতাটা লিখছে হচ্ছে 1833 সালে। কত সাল? 1833। আর পাবলিশ হয়েছে, প্রকাশিত হয়েছে 1842, 9 বছর পর। কোথায় প্রকাশিত হয়েছে? 2 ভলিউম কালেকশন, একটা দ্বিখণ্ডের অংশ। তার নামটা হচ্ছে পোয়েমস, মানে যেই জায়গাটায় প্রকাশিত হয়েছে ওইটার নামই হচ্ছে পোয়েমস। পোয়েম মানে অ্যাকচুয়ালি কবিতা, কিন্তু এই খণ্ডটার নামই হচ্ছে পোয়েমস। তার কোথায় প্রকাশিত হচ্ছে? পোয়েমস, ঠিক আছে? আর এটা কি ধরনের ভলিউম? 2 ভলিউম কালেকশন। এইবার আসি যে ইউলিসিস, এটা কি ধরনের কবিতা? ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি জিনিস? যেখানটা ড্রামা মানে কি? নাটক। নাটকে কি হয়? তুই একটা কথা বলবি, তোর সামনে জন আবার একটা কথা বলবে, রিপ্লাই দিবে। তাই মানে আমরা দেখি না মঞ্চে নাটক দেখছি, সে মোবাইলে দেখ যাবে। নাটক মানে কি? একবার তুই বলবি, একবার সামনের জন বলবি, তাই তো? কিন্তু ড্রামাটিক মনোলগ মানে, মনো মানে কি? মনো মানে একা, সিঙ্গেল। মানে এইখানে একমাত্র কবি যা বলার বলবে, দর্শকরা খালি শুনবে, শ্রোতারা খালি শুনবে, এরা কোনো উত্তর দিবে না। মানে এখানটা একমাত্র উনি যা বলে যাবে, ওই দিক থেকে কোনো রিপ্লাই আসবে না। এটাকে বলে মনোলগ। মানে মনো মানে একা, মানে কবি একা যা বলার বলে যাচ্ছে, কিন্তু এইখান থেকে কোনো রিপ্লাই আসবে না, মানে কেউ উত্তর দিবে। এটাকে বলে কি? মনোলগ। বুঝে গেল? ড্রামাটিক মনোলগ কোনটাকে বলবো? যেখানে নিজেই একমাত্র যা বলার বলবে, উল্টা দিক থেকে কোনো রিপ্লাই বা উত্তর আসবে না। তাই জন্য এটা কি ধরনের কবিতা? ড্রামাটিক মনোলগ। এই কবিতাতে কবি সব বলে গেছে, উল্টা দিক থেকে কেউ পাল্টা কোনো উত্তর দেয় নাই। তাই জন্য এটাকে কি বলবো? ড্রামাটিক মনোলগ। এইবার এই কবিতাটা প্রেক্ষাপট হচ্ছে ট্রোজান ওয়ার, ট্রয়ের যুদ্ধ। নাম ইতিহাসের পাতায় পাইছিলি কি? যাই হোক, না পাওয়া থাকলেও বলি, ট্রোজানের যুদ্ধটাকে কেন্দ্র করে এটা। ট্রয় বলে একটা স্থান আছে, শহর, ঠিক আছে? সেই ট্রয়ের ওইখানটাতে এই ট্রোজানের যুদ্ধ হচ্ছিল। ওই ওর প্রেক্ষাপট আলোচনা করতে অত বড় দরকার নাই, খালি যেটুকু দরকার কবিতা রিলেটেড ওইটুকুই। ট্রোজানের যুদ্ধে কে কেন্দ্র করে এই গোটা কবিতা। মানে ট্রোজানের যুদ্ধে এই ইউলিসিস গেছিল, ওইখান থেকে ফেরার পরের যে অবস্থাটা, তার মানসিক অবস্থাটা, সেটা নিয়ে কবিতা, ঠিক আছে? ট্রোজানের যুদ্ধ প্রচুর বছর চলছিল, অনেক বছর। অনেক বছর পর এই ইউলিসিস, ইউলিসিস হচ্ছে রাজা, কিং। কোথাকার কিং? ইথাকা। কোথাকার? ইথাকা, ঠিক আছে? ইথাকা প্রদেশ। তাহলে ইথাকার রাজা বা কিং অফ ইথাকা, তার নাম হচ্ছে ইউলিসিস। কি বললাম? কিং অফ ইথাকা। ইথাকা প্রদেশের রাজা ছিলেন কে? ইউলিসিস। এই রাজা এই ট্রোজানের যুদ্ধ থেকে নিজের রাজত্ব ফিরলো,
বাড়িতে ফিরলো অনেক বছর পর, তারপরের থেকে কবিতাটা শুরু হয়েছে। ফেরার পর তার যে মানসিক অবস্থা, কিরকম অনুভূতি, এতগুলা বছর বাইরে ছিল, ফেরার পরের যে অনুভূতি সেটা নিয়ে গোটা কবিতা, ঠিক আছে। এবার এই যে ইউলিসিস, এই কবিতাটা লেখার জন্য উনি উৎসাহ করতে পাইলো। উনি তো ভাইয়া পড়ছিল বন্ধুর মৃত্যুতে, উনি উৎসাহটা ওই যে হয় না, তুই একদম মন মরা হয়ে পড়ে আসি, হঠাৎ কি কোনো একটা কিছু দেখা তো হঠাৎ করে উৎসাহ জাগলো যে না শুরু করি তো আরেকবার করে, এইরকম ব্যাপারটা। তো কবিও ভাইয়া পড়ছিল ঠিকই এই আলফ্রেড লর্ড টেনিসন, কিন্তু উনি আবার শুরু করলেন। তাহলে কি এমন দেখলো যে ইন্সপায়ার্ড ফ্রম যে হোমার, হোমার আরেকজন মহাকবি, অনেক বড় মাপের, উনি মহাকাব্য লিখতো। তারই একটা মহাকাব্য যে ইলিয়াড অ্যান্ড ওডিসি, নাম কি? ইলিয়াড অ্যান্ড ওডিসি। যাই হোক, এই ইলিয়াড অ্যান্ড ওডিসিতেও ওই ট্রোজান যুদ্ধ থেকে ফেরা এই ওডিসিয়াস, ওকে এই হোমার ওখানে যেমন একজন বীর যোদ্ধা হিসেবে দেখাইছে, ওইরকম কিনা আলফ্রেড লর্ড টেনিসন তার এই ইউলিসিস কবিতায় ইউলিসিসকে ওরকম বীর যোদ্ধা হিসেবে দেখাচ্ছে। মানে ওইখান থেকে আইডিয়াটা পাইছে, ওইখান থেকে ইন্সপায়ার্ড হয়েছে। আরেকবার বলে দিই, হোমারের একটা মহাকাব্য ছিল, তার নাম কি? ইলিয়াড অ্যান্ড ওডিসি, ঠিক আছে? ইলিয়াড অ্যান্ড ওডিসি। ওই ইলিয়াড অ্যান্ড ওডিসি থেকে ওডিসিয়াসের যে বর্ণনাটা দেখছিল ওই একই ভাবে ইউলিসিসের বর্ণনা ছিল। ওইখানে ওডিসিয়াস ওই একই রকম ভাবে একজন বীর যোদ্ধা ছিল, ও ট্রোজান ওয়ারে গেছিল, ট্রোজান যুদ্ধ থেকে ফিরছে। ওর কাহিনীটা একটু আলাদা ছিল, এর কাহিনীটা একটু আলাদা। ওর কাহিনীটা হচ্ছে ও যুদ্ধ থেকে ফিরতেছে, ফেরার সময় কত মোকাবিলা করতে করতে আসছে। আর আজকের যেটা পড়বো এটা হচ্ছে অন্যরকম, এটা ফিরে আসছে অলরেডি, আসার পরে তার মেন্টাল কন্ডিশনটা কেমন এই একটু আলাদা। ওইটা হচ্ছে ফেরার সময়ের বাধাগুলা, আর এটা হচ্ছে ফেরার পরের অভিজ্ঞতা। তাহলে মানে একটু পার্থক্য, বিষয় এটাই, দুইটাতে কিন্তু ট্রোজান ওয়ারের কথাই উল্লেখ আছে। এখন অব্দি যা যা বললাম, কার কোথায় ডাউট? আর তার আগে বলি, ইনি হচ্ছে একজন ভিক্টোরিয়ান পোয়েট, রানী ভিক্টোরিয়ার নাম শুনছিস? আছে, আমাদের কলকাতাতেই আছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, যাই যদি কখনো ঘুরে আসে। যাই হোক, সেই ভিক্টোরিয়া, রানী ভিক্টোরিয়ার সময় যতজন কবি লেখালেখি করতো প্রত্যেককে ভিক্টোরিয়ান পোয়েট করতো। রবীন্দ্রনাথ ঠাকুরের আশপাশ দিয়ে আরো যারা কবি ছিল তাদেরকে বলবো রবি যুগের কবি। তাদের যারা সবচেয়ে নাম কামাইতে পারে, যারা সবচেয়ে সাকসেসফুল হয়, ওদের নাম দিয়ে একটা যুগ তৈরি হয়, এরা বলে, এরা, ঠিক আছে? রবীন্দ্রনাথ ট্যাগর এরা বলে, ওই রকম হোমার্স এরা, ওই রকম আমরা শেক্সপিরিয়ান এরা, এরকম বলতে পারি, ঠিক আছে? এখানে যাই হোক, ভিক্টোরিয়ান এরার কবি হচ্ছেন কে? আলফ্রেড লর্ড টেনিসন। এই কবিতাটার আসলে মূল বিষয়বস্তু হচ্ছে একজন রাজা যে যুদ্ধ থেকে ফেরত আসছে, তার মনের যে প্রবল ইচ্ছা যে না, জীবনের মানে থেমে থাকা নয়, জীবনের মানে চলতে থাকা। এই বললেন দা শো মাস্ট গো অন, এরকম লাইফ মাস্ট গো অন, জীবন অবশ্যই আগাইতে থাকে। যে উনি ভাবতেছে, রাজামশাই ভাবতেছে যে আমার তো অলরেডি বয়স হয়ে গেছে, আমি তো এখন বৃদ্ধর পথে, আর কিছুদিন পরে একেবারে ইটারনাল স্লিপে চলে যাবে, মানে চিরন্তন নিদ্রা যাকে বলবো, মৃত্যু। কিন্তু তার আগে ওই অলস ভাবে বৈশা বৈশা আমি সময় কাটাইতে পারবো না, কারণ আমার জীবনের অভিজ্ঞতা, আমি যা যা দেখছি, ওই অভিজ্ঞতাগুলো আমাকে আরো যেন ইন্সপায়ার করে, আমাকে আরো ইচ্ছা জাগায় যে আমাকে আরো অনেক ভ্রমণ করতে হবে, অনেক রোমাঞ্চকর অভিযানে যাইতে হবে। আমি এইভাবে ঘরে বসে আমি সময় কাটাইলে হবে না। মানে কবিতাটা শুরু হয় কোন জায়গাটার থেকে? উনি ফেরার পর, ওই যে বললাম না যে যুদ্ধ থেকে ফিরছে, ফেরার পর আসতে, এখন শুনবি, যুদ্ধ থেকে ফেরার পর উনি ওই খাড়া পাহাড়ের সামনে বন্ধা জমিগুলো থাকে না, বন্ধা জমি কাকে বলে? যে জমিতে কোনো ফসল চাষাবাদ হয় না, ফাঁকা জমি। এরকম খাড়া পাহাড় আছে, তার সামনে এরকম ফাঁকা জমি, সেখানে এরকম আগুন তাপাইতেছে, আর ওই জায়গাটায় তিনি আর তার স্ত্রী, বৃদ্ধা স্ত্রীকে নিয়ে বসে ভাবতেছে এই কথাগুলো, যে অলস রাজার মতো এইভাবে বৈশা বৈশা সময় কাটানোটা আমার ঠিক হচ্ছে না। অলরেডি 3টা দিন অলরেডি নষ্ট করে ফেলেছে, তারপরে যে এইটাই ভাবতেছে যে না, 3টা দিন আমি নষ্ট করে ফেলছি, আর করা যাবে না, আমাকে আগাইতে হবে। কারণ এত বড় একটা যুদ্ধের দিকে আসলাম, এত চেষ্টা করি আমার রাজ্যটাকে ভালো রাখা, দেশবাসীকে ভালো রাখার চেষ্টা করি, কিন্তু কাদের জন্য করতেছি? প্রজারা তো আমাকে চিনেই না, পাত্তাই দেয় না, বর্বর হয়ে পড়ে আছে। মানে উনি যেন এটা অনুভব করছে যে কত নাম কামাইছি আমি জীবনে, যেখানে গেছি সেই জায়গাটাকে আমি আপন করে নিছি, সেই জায়গার পরিবেশ, সবাই আমাকে স্বাগত জানাইছে। এত বড় যুদ্ধ থেকে আসলাম, কই আমার প্রজারা তো আমাকে স্বাগত জানাইলো না। এটা রাজা যখন ফেরে সবাই স্বাগত জানায় না, ফুল নিয়ে নিয়ে রাস্তা কিনারে থাকে। ইলেকশন জিতলেই যা দেখা যায়। আর কিন্তু রাজা, আগেকার দিনে তো রাজতন্ত্র ছিল, এখন তো এটা গণতন্ত্র হয়ে গেছে। যাই হোক, কই আমাকে তো কেউ স্বাগত জানাইলো না, এই প্রজাদের জন্য আমি যুদ্ধে গেছিলাম। মানে উনি ভাবতেছে যে এদের জন্য আমি যুদ্ধ লড়াই করে আসলাম, মৃত্যুর সাথে মুখোমুখি হইলাম, এদের জন্য যারা খালি কি করে, খায় দায় ঘুমায়, আর নিজের জন্য খালি সঞ্চয় করে, সেভিংস করে। ওই আমাকে তো একটা সম্মান দিল না,
আমি হয়তো ওদের কাছে একটা নাম মাত্র, ও ইউলিসিস নামে একজন আছে এরকম। আরে আমি যে ওদের রাজা, আমার কারণে যে তোরা সুরক্ষিত আছিস একটা কথা তো ভাবিস না। মানে এরা বর্বরই থেকে গেল। ওইখানেই ইউলিসিস মনে করতেছে যে না, আমি বোধহয় সমানভাবে আইন প্রয়োগ করতে পারি নাই, না হলে এরা বর্বর থাকতো না, এদের কাছে বোধহয় শিক্ষা সঠিক আলো আমি পৌঁছায় দিতে পারি নাই, এই জন্য হয়তো এরা আদিম থেকে গেছে, এরা বর্বর থেকে গেছে। কিন্তু না, আমি এইভাবে সময় নষ্ট করতে পারবো না। আমি জীবনে যা কিছু অভিজ্ঞতা অর্জন করছি, সে আমাকে ভিতর থেকে যেন বলতেছে চল বেরোয় আয়, তুই এইভাবে নষ্ট করছিস কেন সময়টা, এখনো তোর মধ্যে যা এনার্জি আছে, হ্যাঁ আগের ইয়াং বয়সের মতো নাই এটা ঠিক, তুই 16-17 বছর বয়সে যে কাজগুলো করতে পারবি, তোকে যদি আমি 55 ইয়ার্স ওই কথাটা বলি হবে, তখন গাছে ওটা আম পারতি, এখন বলবি না গোড়ার থেকে অপেক্ষা করতে হবে কখন হাওয়া আসবে করবে ফের আম পাকা হবে, তাই তো? ব্যাপারটা হচ্ছে এরকম। তার মানে ওই শক্তিটা আর থাকে না, কিন্তু থাকে না। তো উনিও ফিল করছে যে সেই শক্তিটা আর নাই। এক সময় আমরা স্বর্গমর্ত পাতাল এক করে ফেলাইছি, এত শক্তি ছিল, কত দুঃসাহসিক অভিযান করছি। আরে এত বড় রাজা, তাহলে যুদ্ধ তো প্রচুর করছে। আর ট্রোজানের যুদ্ধ তো অনেক বিখ্যাত যুদ্ধ, অনেক বছর, প্রায় 10-15 বছর 20 বছর এরকম সামথিং চলছিল। কি একটা আমার মনে নাই, আমি বললাম আগে অনেক বছর চলছিল যুদ্ধটা, ঠিক আছে? এই যুদ্ধ থেকে ফেরার পর এটাই স্বাভাবিক, একটা রাজা আশা করবে তার প্রজারা তাকে স্বাগত জানাবে, রাজামশাই খোঁজ নিবে, কিন্তু করে নাই। এরা খালি নিজের কথাই ভাবে, প্রজাগুলা কি ভাবে, খাবো দাবো ঘুমাবো আর নিজের জন্য সঞ্চয় করবো, আমার আমার এইটা করে। আর রাজামশাই আমার করে থাকলে তোরা মরে যেতি কেন অন্য শত্রুর আক্রমণে? তা তো করে না। রাজা মানে কি, সবাইকে সমান চোখে দেখতে হবে, তাই জন্য এত বড় একটা যুদ্ধে গেছিল। তো ভাবতেছে ইনি এই যে এবার যে কথাগুলো বলতেছে, কাদের বলতেছে? তার ম্যারিনারদের বলতেছে, নাবিকদের বলতেছে চলো আমরা তো এর আগেও প্রচুর অভিযান করছি, চলো আরো একবার বেরোই। তার মধ্যে অনেককে আবার মারাও গেছে যুদ্ধে, সবাই তো আর বাইচা নাই। রাজার যে মেরিনার গুলা ছিল, নাবিকরা, তখনকার দিনে ছোট ছোট নৌকায় তো না, বড় বড় নৌকা নিয়ে জলপথে আক্রমণ এগুলাও হইতো প্রচুর। তো ওই জলপথে যে আক্রমণ করতো, নৌকায় করে যাইতো, জাহাজে করে যাইতো, নাবিক গুলো থাকবে না, এই নাবিকদের উদ্দেশ্যে বলছে চলো আমরা এখনো পুরাপুরি শেষ হয়ে যাই নাই, এখনো অল্প অল্প করে আলো জ্বলতেছে, যতদিন আছে এই আলোটুকু ততদিন অব্দি আরো কিছু অভিযান করে আসি, চলো। এই নাবিকগণ, উল্টা দিক থেকে নাবিকেরা কোনো রিপ্লাই কিন্তু দিতে পারবে না, কারণ এটা ড্রামাটিক মনোলগ, আমি আগেই বলছি। এখানে উনি যা বলে যাবে, পাল্টা উত্তর রিপ্লাই কিন্তু আসবে না, কারণ রিচার্জ নাই, তাই তো? যাই হোক, ড্রামাটিক মনোলগ, সেই জন্য উল্টা পাশের কোনো রিপ্লাই বা উত্তর আসবে না। ইনি বলতেছে কাদেরকে তাহলে ডাকতেছে, তার সেই সঙ্গী সাথী গুলাকে, এত দুঃসাহসিক অভিযানে যারা সঙ্গ দিছিল তাদেরকে ডাকতেছে। এইবার তার মানে রাজা নিজের দায়িত্ব এবার ছাড়ে দিচ্ছে যে আমি আর শাসনভার নিব না। এবার শাসনভারটা তো সিংহাসনটা শূন্য রাখা যায় না, তাহলে কি করবো? আমার যে ছেলে টেলিমেকাস, ও অনেক ভালো, অনেক বিচক্ষণ, বুদ্ধি প্রচুর, শিক্ষাগত যোগ্যতা প্রচুর, সে আমার ছেলেকে আমি এবার রাজদণ্ডটা হাতে দিয়ে যাচ্ছি। মানে আমি তার হাতে এই সমস্ত ভূখণ্ড রক্ষা করার, মানে এক কথায় টোটাল শাসনভারটা তার হাতে তৈরি দিয়ে আমি এবার বেরোয় যাবো আমার শেষ অভিযানে। ফিরবো কি ফিরবো না জানি না, কিন্তু আমি বেরোবো, কারণ এখন আমি পুরাপুরি শেষ হয়ে যাই নাই। আমি এবার ঘরে বইসা আগুন তাপাবো আমার বৃদ্ধা স্ত্রীর সাথে, হ্যাঁ, এইটা আমার দ্বারা হবে না। মানে নিজের লাইফের অভিজ্ঞতা যেন তাকে আর স্থির ভাবে বসে থাকতে দিতেছে না। বুঝা যায় কি বলতেছি আমি, বোঝার চেষ্টা করবি, তাহলে কাহিনীটা যদি ক্লিয়ার হয়, লাইন গুলো ইজি লাগে, ঠিক আছে? উনি আর স্থির থাকতে চাচ্ছে না, যে মানে আমি শেষ নিঃশ্বাস অব্দি, যে বলে না শেষ নিঃশ্বাস, তো শেষ নিঃশ্বাস অব্দি আমি আমার অভিজ্ঞতা দ্বারা যতটা পারবো আমি আরো জ্ঞান অর্জন করে যাবো, আমাকে বেরোতেই হবে। অভিজ্ঞতাকে যদি একটা দরজার মতো বলি, সেই দরজা দিয়ে যেন উনি বাইরে তাকায় দেখতেছে, এখন আমি কিছুই ভ্রমণ করি নাই, কত অজানা অংশ পড়ে আছে। আমরা কুমারগ্রাম আর ওই আশপাশের একটু জায়গায় চিনি, এর বাইরে দুনিয়াটাকে চিনি না। উনি তো অনেক ভ্রমণ করছে, তারপরে উনি কি বলতেছে যে আমার এত অভিজ্ঞতার পরে আমার মনে হয় আমি কিছুই দেখি নাই এখন, কেন কত অভিযান বাকি আছে, কিছুই তো করলাম না, অথচ আমার জীবন শেষ হয়ে আসতেছে, আর আমি এখানে ঘরে বসে এখানে বসা স্ত্রীর সাথে আগুন তাপাইছি। হ্যাঁ, এইভাবে আমার সময় কাটলে চলবে না, আমাকে বেরোতেই হবে। কিন্তু বেরোনোর আগে আমি আরেকটা দায়িত্ব দিয়ে ফিরে যাবো আমার ছেলের হাতে, যে আমি তো আর এখন রাজা থাকবো না, আমার ছেলে এবার নতুন রাজা হবে ইথাকা প্রদেশে, সে আরো আমার থেকে আরো ভালো রাজা হবে। এইটা বললো যে আমার ছেলেটা বড্ড ভালো, ও কঠোর না, ও একটু নরম মনের, মানে কঠোর আইনও প্রয়োগ করবে না, বুদ্ধি দিয়ে যে কোনো সমস্যাকে সমাধান করবে। তার হাতে আমি এবার সমস্ত শাসনভার দিয়ে আমি এবার বেরোয় যাব। ওই যে ওই দিক থেকে শেষ তারাটা যতক্ষণ না ডুবতেছে, সূর্যটা ডুবার আগ পর্যন্ত, মানে আমি এক কথায় যে সূর্য ডুবা, শেষ তারাটা ডুবে যাওয়া, এর মানেটা কি? মানে জীবনের শেষ নিঃশ্বাস, মানে মৃত্যুর আগ পর্যন্ত আমি এই অভিযানই করে যাবো, তারপরে মরলেও আমার যাতে আফসোস না। এটা হচ্ছে টোটাল কবিতার বিষয়বস্তু, ঠিক আছে? এইবার লাইন বাই লাইন যাচ্ছি, তাহলে দেখ 134 পেজের যে লাইন, ইট লিটিল প্রফিটস
এতে কোনো লাভ নেই। লিটিল প্রফিট, প্রফিট মানে কি লাভ, লিটিল প্রফিট মানে কোনো লাভ নাই। দ্যাট অ্যান আইডল কিং, আইডল মানে কি অলস, আইডল। আমরা যখন স্ট্রং রুটস এর এমসিকিউ করছিলাম ওইখানে আইডিয়াল ছিল অপশনে, আমি আইডিয়ালও দিছিলাম যাতে ভুল করিস, আর তোরা আচ্ছা যাই হোক ওটা তোদের ভুল, যে তোরা ভুল করিস। হ্যাঁ হ্যাঁ আরেকটা আছে আইডল, IDOL, মূর্তি বা প্রতিমা যেটা ঠিক আছে। তাহলে তিনটা পাওয়া গেল, আইডল, আইডিয়াল, আইডল। এই যে উচ্চারণ গুলা প্রায় সেম, এই তাহলে প্রায় সেম উচ্চারণ, অর্থ আলাদা, মানে সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। বাংলা ব্যাকরণে পাইছিস সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ, ইংলিশে ওইটাকেই বলে হোমোনিম। এরা তিন ভাই, অ্যান্টোনিম, সিনোনিম, হোমোনিম। অ্যান্টোনিম অপোজিট, বিপরীত। সিনোনিম এস দিয়া সমার্থক, সেম সেম, সতে স, অ্যান্টোনিম অপোজিট, অতে অ। আর এবার হোমোনিম মানে এই যে আলাদা আলাদা, ধরো হটকে, এরকম মনে রাখবে, হটকে হোমোনিম মানে এর মিনিং, উচ্চারণটা সেম সেম হইলো, মিনিং মিলবে, ঠিক আছে। এইটাকে কি বলে দিলে হোমোনিম। যাই হোক, তাহলে প্রথম লাইনে কি পাইলাম, যে এতে কোনো লাভ নেই যে আমি একটা অলস রাজার মতো বসে থাকবো। বাই দিস স্টিল হার্ট, স্টিল মানে স্থির, হার্ট মানে চুল্লি, মানে যেখানটায় আগুন জ্বলে। ঠান্ডার এলাকা তো, ইংল্যান্ড মানে ঠান্ডার জায়গা, বা ওই সমস্ত জায়গাগুলো ওই দিক গুলো না খুব ঠান্ডা পড়ে, আমাদের এদিকে ঠান্ডাটা অন্য, ওইদিকে ঠান্ডাটা খুব পড়ে। তো ওই সমস্ত জায়গায় এরকম একটা করে ফায়ার প্লেস থাকে, আগুন জ্বালানোর মতো, ওইখানে আগুন তাপানোটা কমন। আমাদের এদিকে এরকম ফায়ার প্লেস থাকে, শীতকালে একটুখানি ওই একটা কিছু একটা কোনায় যায়, এত বড় একটা ডুম জ্বলা ছুঁয়ে দিই, বা প্রত্যেকদিন একটু করে খড়ি ই করে আগুন তাপে ঘরে আসে, শীতকালে হালকা পাতলা। কিন্তু ওদের ওটা সারা বছরই থাকে বলতে গেলে। তো ওই ওই রকম চুল্লিটাকে বা ফায়ার প্লেসকে কি বলছে, হার্থ। তো বলছে এইরকম একটা চুল্লি বা ফায়ার প্লেসের পাশে অলস রাজার মতো বৈশা বৈশা থাকাটা, এবং দিস ব্যারেন ক্র্যাক্স, ব্যারেন মানে বন্ধা, ক্র্যাক্স মানে খাড়া পাহাড়, মানে এরকম খাড়া পাহাড়ের সামনে, এরকম ফাঁকা জমিতে, যে জমিতে কোনো ফসল চাষাবাদ হয় না। সিনারিটা বুঝবি কি বললাম, এই যে খাড়া পাহাড়, খাড়া পাহাড়ের সামনে ফাঁকা জমিটাতে, যে জমিতে কোনো চাষাবাদ হয় না, এইখানটাতে আমি অলস রাজার মতো বৈশা বৈশা আগুন তাপাবো, এইটা ঠিক না, এটা আমি ঠিক করতেছি না। উনি বুঝতেছে, কিন্তু 3 দিন অলরেডি কাটে গেছে বুঝতে বুঝতে। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, আর আমার পাশে আছে কি, আমার ওই বৃদ্ধা স্ত্রী, বয়স হয়ে গেছে যে স্ত্রীটা, আর ভালো লাগে না। এই একই ওই যুদ্ধে যাওয়ার আগে যাকে দেখে গেছি ওই আরো বুড়ি হয়ে গেছে, যাকে নিয়ে আর ভালো লাগতেছে না, আচ্ছা আমার যুদ্ধ ভালো। এই যে ব্যাপারটা ওই জন্য বলছে এজেড ওয়াইফ। এজেড ওয়াইফ মানে কি, বয়স্কা স্ত্রী, বৃদ্ধা স্ত্রী। তাহলে এই যে আড়াই লাইনে কি কি পাইলাম, যে এতে কোনো লাভ নাই, অলস রাজার মতো আমি বৈশা বৈশা সময় কাটাবো আমার স্ত্রীর সাথে, বৃদ্ধা স্ত্রীর সাথে। কোথায় সময় কাটাবো, খাড়া পাহাড়ের সামনে সেই বন্ধা জমিতে বা ফসলহীন জমিতে আগুন তাপাইতে তাপাইতে সময় কাটাবো। এইটা কোনো লাভ নাই, এইসব আমি বেকার করতেছি। এটা উনি 3 দিন পরে যেন বুঝতে পারছেন। হ্যাঁ বন্ধ করতে হবে। আই মিট অ্যান্ড ডোল, মিট মানে প্রয়োগ করা, ডোল মানে ডিস্ট্রিবিউট করা, বিতরণ করা। বলছে আই মিট অ্যান্ড ডোল, বলছে আমি প্রয়োগ করি, আমি বিতরণ করি। কি বিতরণ করি, আনইকুয়াল লস আনটু এ স্যাভেজ রেস। আনইকুয়াল মানে অসম, সমান না, তার মানে আমি সমান আইন প্রয়োগ করি নাই। আনটু এ স্যাভেজ রেস, একটা বর্বর জাতির উপর, মানে বুঝাতে চাইছে আমি আমার প্রজাগুলার উপরে আমি বোধহয় সমান আইন দিতে পারি নাই, আমি বোধহয় সমান ভাবে আইন প্রয়োগ করতে পারি নাই, যার জন্য এরা বর্বর থেকে গেছে, এরা আদিম থেকে গেছে, এদের কাছে বোধহয় সঠিকভাবে শিক্ষার আলো পৌঁছায় নাই, এদের জন্য এই জন্যই এরা এরকম হয়ে থেকে গেছে। তাহলে আমি যুদ্ধ থেকে ফিরলাম, আমাকে তো কেউ স্বাগতও জানাই না, এরা বোধহয় ওই জন্য আমাকে পাত্তাও দেয় না, এরা বোধহয় বুঝেই না যে আমি কে, আমার গুরুত্ব কি, এই সময় তো এরা এই জন্য বোঝেই না, এরা এরা এদের মতো আছে, খালি নিজেরটাই বুঝে। তাহলে এই 4 লাইনটা কি বললাম, যে অলস রাজার মতো এইভাবে স্ত্রীর সাথে বৈশা সময় কাটানো। কোথায় সময় কাটানো, খাড়া পাহাড়ের সামনে সেই জমিতে, যে জমিতে কোনো চাষাবাদ হয় না, সেইখানে আগুন তাপায় তাপায় সময় কাটানোটা, এটা আমার ঠিক হইতেছে না, আমি এটা ঠিক করতেছি না, এর কোনো মানে নাই, এতে কোনো লাভ নাই। আমি বোধহয় সমানভাবে আইন প্রয়োগ করতে পারি নাই, কাদের উপরে, এই বর্বর জাতির উপরে। মানে বলতে চাচ্ছে আমি আমার প্রজাদের উপরে আমি বোধহয় সমানভাবে আইন প্রয়োগ করতে পারি নাই, অসম আইন ফেলছিলাম। মানে বাকিদের জন্য একরকম আইন দিছি, রাজা মশাই তাকে তো আর কেউ কিছু বলতে পারে না, হয়তো অন্যদেরকে ভালো ভালো দেখছে, এদেরকে তো পাত্তাই দিই নাই, যার জন্য হয়তো এরা এরকমই থেকে গেছে। খুব ইউলিসিস এটা অনুভব করতেছে। পরে এদেরকে স্যাভেজ কেন বলছে, স্যাভেজ মানে কি, বর্বর।
বলছে এরা এরকম অসভ্য, মানে সভ্য নয়, এরা যেন অসভ্যই থেকে গেল, এরা বর্বর থেকে গেল। কেন বর্বর বলছে? কারণটা কি? দ্যাট হোল্ড, হোল্ড মানে কি? সঞ্চয় করা, জমা। এরা খালি সেভিং করে, যা কিছু পাইলো নিজের জন্য জমায় রাখবে, আমার আমার এরকম ব্যাপার। এটাকে বলছে কি? হোল্ড। এন্ড স্লিপ, আর কি করে? এক জমায়, দুই স্লিপ খালি ঘুমায়, আর কি করে? ফিড, খায় অথবা খাওয়ায়, ঠিক আছে? মানে নিজেরা খায়, সন্তানদের খাওয়ায়, নিজের পরিবারকে খাওয়ায়, আর যা পারে জমায় আর ঘুমায়। এই যে মানে নিজেদের মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে না। উদা কি হয় হোক, আমার তো আমি জমাইছি, এই যে ব্যাপার, ঠিক আছে? এন্ড নো নট মি, কিন্তু আমায় চেনে, আমায় জানেও। আমি এদের জন্য লড়াই করি, আমাকে এরা চেনে। কিন্তু ইউলিসিস আবার নিজেও অনুভব করছে বোধহয় এটার জন্য আমিই দায়ী, আমি বোধহয় সমানভাবে আইন দিতে পারি নাই এদের উপরে, মানে ধ্যান দিতে পারি নাই। ধর এখানে এতজন আসিস, হয়তো আমি দুইটা বেঞ্চকে ভালো করে দেখলাম, ওদের দিকে তাকাইলো মনে, তার ফলে ওরা পিছিয়ে থাকলো, তার মানে এটা আমার ফল। বুঝলি ব্যাপারটা কি বললাম? এটা ইউলিসিসও যেন সেটা ফিল করতেছে, যে মানে এটা আমারই ফল্ট হবে, এই জন্য এরা বর্বর থেকে গেছে। হয়তো আমি সমানভাবে এদেরকে দেখতে পারি নাই, সমানভাবে আইন দিতে পারি নাই, তাই জন্য এরা বর্বর থেকে গেছে। কেন এদেরকে বর্বর বলা হয়েছে? কারণ এরা শুধু হোল্ড, জমায়, স্লিপ, ঘুমায়, ফিড, খায়, খাওয়ায়, আর কি করে? আমাকে চেনে না, আমাকে পাত্তাই দেয় না। ব্যাপারটা হচ্ছে এরকম। 6 লাইন হয়ে গেল, 5 লাইন হয়ে গেল। 6 নম্বর লাইন, আই ক্যানট রেস্ট ফ্রম ট্রাভেল। না না না, আমি ভ্রমণ থেকে দূরে থাকতে পারবো না, আমাকে ভ্রমণে যাইতেই হবে, আমাকে অভিযানে বেরোতেই হবে। এটাই রাজামশাইদের, এটাই তাদের রক্তেই যেন থাকে রোমাঞ্চকর অভিযান। তারা অলস ভাবে বসে থাকতে পারে না। একজন সোলজারকে বলিস তো, ও পারবে না, ও ছুটিতে বেশি দিন থাকতে যাবে না, ও আসলো কিছুদিনের মধ্যে বেড়ে চলে যাবে। আর কারণ বেশি দিন থাকলে আবার মন যদি একবার এইদিকে বসে ফের ওইদিকে যাইতে খারাপ লাগে পরে বিদায়ের সময়, ওই জন্যই ওরা বেশি দিন থাকে না। তা বলছে যে আমি না না না, আমি এইভাবে বসে থাকতে পারবো না, আমি ভ্রমণ থেকে দূরে থাকতে পারবো না, আমাকে বেরোইতেই হবে। মানেগুলো কিন্তু বুঝবি, তাহলে কবিতাটা ক্লিয়ার হয়ে যাবে। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, এটার মানে বুঝ। আই উইল ড্রিঙ্ক লাইফ, আমি জীবনটাকে পান করব, টু দ্য লিজ, লিজ মানে একটা শেষ ফোঁটা অব্দি, শেষ বিন্দু। লিজ মানে হচ্ছে একদম শেষটা, মানে আমি জীবনটাকে এ টু জেড যেন আমি উপভোগ করে যাইতে পারি, সেইটাকে বোঝানোর জন্য বলছে আই উইল ড্রিঙ্ক মাই লাইফ টু দ্য লিজ। ধর এক গ্লাস জল, জলের উপরটা যখন গ্লাসটা ফুলফিল হয়ে যায় জলে, ওইটাকে বলবো ব্রিম, একদম পুরা, ওইটাকে বলবো কি উপরের তলটা পুরো একদম ফুলফিল, ওইটাকে বলবো ব্রিম, BRIM। আর নিচটা একদম তলাটা, ওইটাকে বলে সেডিমেন্ট। কি বলে? সেডিমেন্ট। জায়গা নাই, আমি লিখে দিতে বলে SEDIMENT। তাহলে এই সেডিমেন্ট আর এই যে তোর লিজ একই জিনিস, পরীক্ষা আসতে পারে, লিজ মিনিং দিয়ে দিতে পারে। লিজ মিন্স তাহলে 4টা অপশন, ওখানে একটা থাকবে সেডিমেন্ট, আবার ব্রিমও থাকবে। ব্রিম কিন্তু উপরে দেওয়ার, সেডিমেন্ট হচ্ছে নিচে। তো বলছে আমি জীবনটাকে একদম শেষ বিন্দু অব্দি, মানে আমরা গ্লাসে যখন জল খাই, জল খাওয়ার পরে মোটামুটি শেষ দিয়ে দিই, কিন্তু তলায় 1-2 ফোঁটা থাইকা যায়, কত কি আর ঢালতে আছে এমন হয় না। কিন্তু উনি এটা বুঝাইছে যে আমি জীবনটাকে ওইটুকু 1 ফোঁটাও ছাড়বো না, আমি একটা শেষ বিন্দু লাগে, এরকম করে থাকবে। মানে এখানে কিন্তু গ্লাসে জীবনটা খাবে এটা হয় না, হয় কোনোদিন এরকম হয় বাস্তবে হয় না। উনি কি বুঝাতে চাইছে সেটা বুঝতে হবে। উনি বুঝাই চাইলে আমি আমার লাইফটাকে পুরাপুরি এনজয় করতে চাই, উপভোগ করতে চাই, আমি অলস ভাবে সময় কাটায় জীবনটাকে নষ্ট করতে চাই না। Hello, like to the list. All times I have enjoyed greatly. আমি সব সময় যতবার আমি বেরোইছি, আমি আমার জীবনটাকে এনজয় করছি। Have suffered greatly, আমি আবার কষ্টও পাইছি। সব সময় তার আনন্দ হয় না, কষ্ট হয়। তাই বলছে আমি যতবার অভিযান করছি, আমি আনন্দও পাইছি, আমি কষ্টও ভোগ করছি। Both with those that loved me and alone, তাদের সাথেও সময় কাটেছি যারা আমায় ভালোবাসে, আবার কখনো কখনো একদম একা হয়ে মন মরা হয়েও ছিলাম। সব রকম মিলে মিশেই তো জীবনটা, এইটাই এখানটায় ইউলিসিস যেন বলতেছে। মানে অ্যালফ্রেড লর্ড টেনিসন এইভাবে লেখছে কবি। ইউলিসিস এই জায়গাটা আরেকবার শুন, কি বললো? যে রাজা ইউলিসিস বলতেছে যে আমি আমার জীবনে অনেক আনন্দের মুহূর্তেও কাটাইছি, অনেক কষ্টের দুঃখের মুহূর্তেও কাটাইছি, যাদের আমি ভালোবাসতাম তাদের সাথে অনেক ভালো মুহূর্ত কাটাইছি, আবার কখন আমি একা হয়ে পড়েছিলাম। হ্যালো অনুজে দেখ বলে দিচ্ছে কোথায় কাটাইছে। অন শোর, শোর মানে কি? সমুদ্রের প্রান্তর, কিনারা, এটা কি বলে? উপকূল। সমুদ্রের উপকূলে পারে বৈশা আমি সময় কাটাইছি। And when through scudding drifts the rainy Hyades makes the deep sea, কি বলছে? Through scudding drifts, scudding মানে ধাবমান, ভাসতে ভাসতে যাওয়া, জোরে ছুটতে ছুটতে যাওয়া। ড্রিফটস মানে মেঘ, যখন ঝড় শুরু হয় মেঘগুলো এরকম ছোটাছুটি করে না, তখন সমুদ্রটা উত্তাল হয়ে ওঠে।
যখন ঝড় শুরু হয় তখন কি হয়, মেঘগুলা স্পিডে যাইতে শুরু করে। আকাশে খেয়াল করছি? করিস না, কারণ মা বলছে জানলা দরজাটাকে বন্ধ করতে, কারণ ওই দিকে ধ্যান দেয়, তাই তো। আর বাইরের কাপড় পেটে উঠে তাহলে কষা নেই, তাই জন্য হয়তো খেয়াল করিস নাই। এরপর থেকে খেয়াল করবি, দেখবি যখন ঝড় ওঠে মেঘগুলো সেই স্পিডে এদিক ওদিক যাইতে থাকে, মানে ঝড়ের ওই মুহূর্তটা। তো বলছে আমি ওই রকম মুহূর্ত, এখানে অ্যাকচুয়ালি কি বুঝে চাইলো, মানে প্রতিকূল সময়। ওইটাকে কি অনুকূল সময় বলবো? নীল আকাশ, সূর্য উঠছে, আমি বসে আছি, এটা হচ্ছে অনুকূল সময়। আর মেঘে ভরা আকাশ বা প্রচন্ড ঝড় হাওয়া শুরু হয়েছে, আমি বসে আছি, এটা প্রতিকূল সময়। কবি কিন্তু ডাইরেক্টলি ওইভাবে বলবে না, কিন্তু এইভাবে তোকে হিন্ট দিয়ে বুঝাই দিতে চাবে যে তার মানে উনি খারাপ সময় হোক ভালো সময় হোক সবগুলোই উনি কাটাইছে, উনার জীবনে প্রচুর অভিজ্ঞতা আছে। তাহলে এই লাইনটা আরেকবার পড়তে হবে, দেখ। When through scudding drifts, মানে সেই ছুটে যাওয়া মেঘগুলো, রেইনি হায়াডিস, যে কিনা সেই বর্ষা রানীকে ডাকে বা বৃষ্টির দেবীকে ডাকে, এই মেঘগুলো ছুটে যায় এবং বৃষ্টি দেবীকে স্বাগত জানায়। হায়াডিস, এটা হচ্ছে গ্রিক পুরাণে এদের বর্ণনা আছে, 7টা তারার একটা সমাহার, সেটাকে বলছে হায়াডিস। 7 তারা, আমরা আকাশে 7 তারা বলি না, সপ্তর্ষি মণ্ডল, আমরা যেটাকে সপ্তর্ষি মণ্ডল হিসেবে আলাদা ব্যাখ্যা করবো, গ্রিক পুরাণ ওইটাকে হায়াডিস একটা দেবী হিসেবে দেখাচ্ছে, ঠিক আছে। মানে বৃষ্টির রানী, বর্ষা রানী, ঠিক আছে। সপ্ত তারা সমাহারটাকে ওরা বর্ষা রানী হিসেবে বলছে গ্রিক পুরাণে, ঠিক আছে, গ্রিক মাইথোলজিতে। যাই হোক, অত ডিটেলস দরকার নেই। হায়াডিসকে যেন স্বাগত জানাচ্ছে, তার মানে কি, এইদিকে মেঘ হাওয়া, ওইদিকে বৃষ্টি, তার ফলে কি হবে, ভেক্সড দ্য ডিম সি। ডিম মানে কি, আন্ডা অমলেট না, এই ডিম মানে শান্ত। শান্ত সমুদ্রটাকে উত্তাল করে দিল যখনই ঝড় হাওয়া আসলো। সমুদ্র নরমাল ছিল, যেই ঝড় হাওয়া আসলো অমনি সমুদ্রটা আর শান্ত থাকলো না, অমনি উত্তাল হয়ে উঠলো, বড় বড় ঢেউ উঠতে শুরু করলো। বুঝে গেল? তার মানে কি বুঝাইতে চাইলো কি, যে প্রতিকূল পরিবেশ, খারাপ সময়, খারাপ পরিস্থিতিতেও আমি ছিলাম, আমি ভালো পরিস্থিতিতেও ছিলাম, সবটা মিলেই আমার জীবনটা। আই এম বিকাম এ নেম, হয়তো আমি এখন একটা নাম হয়ে হয়তো থেকে গেছে এদের কাছে। একটা সময় আমি অনেক নাম কামাইছি, এই লাইনটার আমি দুইটা অর্থ বলবো। একটা হচ্ছে এখন হয়তো আমি জাস্ট একটা নাম হয়ে থেকে গেছি এদের কাছে, ঠিক আছে। কিন্তু আর এর আরেকটা অর্থ কি, যে একটা সময় আমি প্রচুর নাম কামাইছি, কিন্তু এখন এদের কাছে আমি একটা জাস্ট নাম হয়ে থেকে গেছি। যেগুলো আমরা আমাদের বাবা ঠাকুরদা অব্দি চিনি, ঠাকুরদা তার ঠাকুরদা, এতগুলো কিন্তু আর মনে থাকে না। তারা আমাদের কাছে একটা নাম হয়ে থেকে গেছে, যদি একটা ফটো থাকে তাহলে ওইখানে একটা ছবি হয়ে থেকে গেছে, হ্যাঁ কি না, মিলাবি তাহলে বুঝবি। মানে তারাও যেন এখন, তারাই হয়তো এই বংশটাকে তারাই শুরু করে দিয়ে গেছিল, মানে তারা এখন জাস্ট একটা নাম হয়ে থেকে গেছে। তা এইটাই উনি বলতে চাচ্ছে, যে এই ভূখণ্ড, এই রাজত্ব আমি এত ভাবে তৈরি করলাম, ভালোভাবে তৈরি করার চেষ্টা করে গেলাম, এত বীরত্বের লড়াই লড়লাম, ট্রোজানের মধ্যে যুদ্ধ করে আসলাম, তারপরেও আমি কত নাম কামাইছিলাম, এখন জাস্ট একটা নাম হয়েই থেকে গেছি। দেখলো কি বলতে চাইলাম, এখন যেন আমাকে আর চেনে না, এখন হয়তো আমাকে একটা সাধারণ একটা ওই নর্মাল মানুষের মতো আমাকে মনে করে, কে আমাকে বড় বড় প্রজাগুলো, কিন্তু এক সময় আমি প্রচুর নাম কামাইছিলাম। ফর অলওয়েজ রোমিং উইথ হাংরি হার্ট, আর আমার মনের মধ্যে রোম মানে কি, ঘুরে বেড়ানো, আমি সবসময় ঘুরে বেড়াচ্ছিলাম। উইথ হাংরি হার্ট, হৃদয়ে যেন খিদা, কিসের খিদা, নতুন করে জানার খিদা, অজানাকে জানা, অদেখাকে দেখা, নতুন করে শেখার নামই হচ্ছে জীবন। আর সেই ইচ্ছাটা উনার মধ্যে বরাবর ছিল, ঠিক আছে। মাছ হ্যাভ আই সিন, আমি জীবনে অনেক কিছু দেখেছি। মাছ হ্যাভ আই সিন মানে কি, আমি জীবনে অনেক কিছু দেখছি। এন্ড নোন, অনেক কিছু জানছি। সিটিজ অফ মেন এন্ড ম্যানার্স, আমি অনেক শহরে গেছি, সেখানকার লোকজনদের সাথে মিশছি, তাদের আদব কায়দা চাল চলন সম্পর্কে জানছি। আমার কুমারগ্রামের একটা কালচার, এইটার থেকে বের হয় একটু 12 যা মনে গেছস, এই টাইপটা ব্যাপার, তাই তো। এটার থেকে একটু আলিপুর দেওয়া যায়, কি চলে যাচ্ছিস, এই যে ব্যাপারটা, বুঝলি। তার মানে কি কালচারটা চেঞ্জ হচ্ছে, এটা একটু বিহারে যাই, এটা আবার আলাদা, তামিলনাড়ু যাই আলাদা, মানে এক কথায় স্থান ভেদে কালচার রীতি রিওয়াজ চেঞ্জ হয় না। তাই এইটাই বলছে যে আমি বিভিন্ন শহরে শহরে গেছি, বিভিন্ন জায়গায় গেছি, সেই জায়গা সম্পর্কে জানছি, সেইখানকার বিহেভিয়ার, মানুষের আচরণ জানছি। তার মানে কি, এই যে এত জানছে, সব অভিজ্ঞতা গুলো উনার হয়েছে। তারপরে আরো কি জানছি, শুধু কি মানুষের আদব কায়দা না, ক্লাইমেট, সেইখানকার জলবায়ু কেমন, মানে সেইখানকার পরিবেশটা কেমন, বৃষ্টিপাত বেশি হয় না, রোদ উঠে না, নাতিশীতোষ্ণ কিরকম, না অতিরিক্ত শীত, সবকিছু জানছি। কাউন্সিল, সেইখানকার মন্ত্রীরা কেমন সেটা জানছি, মানে ওইখানকার শাসন ভাগটা, ওইখানকার রাজারা কিভাবে চালায় সেইটা জানছি।
গভর্নমেন্ট সরকার, ওইখানকার সরকার, এটা কিন্তু গভর্নমেন্ট বানানটা দেখবি, গভর্নমেন্ট। অনেকে গভর্নমেন্ট গভর্নের পর একটা এন আছে, গভর্নমেন্ট, ঠিক আছে। সরকার, সরকার সম্পর্কে জানছি। মাইসেলফ নট লিস্ট, আমিও কিছু কম ছিলাম না, এটা বলছি। মাইসেলফ নট লিস্ট মানে আমিও কিছু কম ছিলাম না, মানে আমারও দাম ছিল। বাট ওই যে বলছে অনার্ড অফ দেম অল, মানে যেই যেই জায়গাতেই গেছি তারা আমাকে সম্মান দিছে, তারা আমাকে ভালোবাসছে, স্বাগত জানাইছে, অথচ আমার নিজের দেশেই পাত্তা দেয়। ব্যাপারটা হচ্ছে এরকম। এই যে অনার দেম অল, এইটুকু অব্দি আগে আরেকটু দেখি তো আমরা বুঝতে পারলি কিনা। তাহলে এতটুকু অব্দি লাইন বাই লাইন না বললে আমি বিষয়টাকে আরেকবার বলে দিই। কি বলছে যে অলস রাজার মতো এইভাবে সময় কাটালে চলবে না, যে আমি বয়স্কা স্ত্রী বা বৃদ্ধা স্ত্রীর সাথে বৈশা আগুন তাপাবো এরকম খারাপ পাহাড়ের সামনে ফাঁকা জমিতে, এইভাবে বসে বসে সময় কাটালে আমার চলবে না, এতে কোনো লাভ নাই। আমি এইভাবে একদম থাকতে পারবো না। গেল 2 লাইন। পরে কি বলছে, আমি যাদের জন্য এত দুঃসাহসী অভিযান করে আসছি তারাই আমাকে চেনে না। তারা শুধু কি করে, তারা একটা বর্বর জাতি হয়ে থেকে গেছে, অসভ্য হয়ে থেকে গেছে, আদিম থেকে গেছে। হয়তো এর জন্য আমি দায়ী, আমি হয়তো এদের উপর সমানভাবে দৃষ্টি দিতে পারি নাই। একটা রাজা সবাইকে সমান চোখে দেখবে, এটাই স্বাভাবিক, কিন্তু হয়তো সে পারে নাই। তাই জন্য এরা এরা হয়তো এরকমই থেকে গেছে, আদিম টাইপ থেকে গেছে। এরা শুধু নিজেরাই নিজেদেরটা খালি ভাবে, খায় দায় ঘুমায় আর নিজের জন্য জমায়, এইটুকুই থেকে গেছে। এরা আমাকে চেনেও না, জানেও না যে আমি কে, কি করতেছি। সেই জন্য এদের এদের হয়তো উপরে আমারই এটা দোষ, হয়তো আমি এদেরকে সমান চোখে দেখতে পারি নাই, এরা বর্বর হয়ে থেকে গেছে। না না না, আমি এইভাবে করে বৈশা সময় কাটাইতে পারবো না, অলস ভাবে সময় কাটাইতে পারবো না, আমি ভ্রমণ থেকে দূরে থাকতে পারবো না। আমাকে জীবনটাকে পুরাপুরি আমার এনজয় করতে হবে। আমি লাইফটাকে একদম A to Z একদম শেষ বিন্দু অব্দি আমি পান করতে চাই। মানে এইটা যদি একটা ড্রিঙ্ক হইতো, জীবন যদি একটা ড্রিঙ্ক হইতো, তাহলে আমি একদম শেষ ফোঁটা অব্দি আমি পান করতাম। এইটা বুঝাইতে চাইছি, ঠিক আছে। বলছে আমি আমার লাইফে অনেক আনন্দের মুহূর্ত কাটাইছি, অনেক দুঃখের মুহূর্ত কাটাইছি, যারা ভালোবাসছে তাদের নিয়েও আমি সময় কাটাইছি, আবার আমি একলা একলা মন ওই টাইপের, ঠিক আছে। আমি একলা একলাও সময় কাটাইছি। ওই কি বলে সমুদ্র পাড়ে আমি বৈশা দেখছি সেই প্রতিকূল পরিবেশ, যখন মেঘগুলা ঝড়ের হাওয়ায় ছুটতেছে, শান্ত সমুদ্র উত্তাল হয়ে উঠতেছে, বর্ষা রানী তার বৃষ্টি ঢালে দিছে, ওই রকম মুহূর্তেও আমি ছিলাম। মানে সব অভিজ্ঞতা আমার আছে। কবিতাটা মনে হবে একটু ওয়ার্ড গুলা কঠিন, কবিতাটা সোজা, বিষয়টা বোঝার চেষ্টা। কবিতাটা বিষয়টা আশা রাখি ক্লিয়ার না হওয়ার কথা না, লাইন গুলো একটু ওয়ার্ড গুলো পেঁচানো, কিন্তু হবে এটা এইচএস এর স্ট্যান্ডার্ড। কিন্তু 5-6 এর মতো দিবে না, হি ইজ এ গুড বয় এমন দিবে, দিবে না। কিংস ইজ এ গুড কিং এমন দিবে, দিবে না। ব্যাপারটা ওইরকম, তাই একটু ওয়ার্ড গুলোতে একটু স্ট্যান্ডার্ড মানেরই হওয়া উচিত, তাই না? যাই হোক, তারপর কি বলছে যে আমি একটা সময় এত নাম কামাইছি, কিন্তু আজকে আমি একটা শুধু নাম হয়েই থেকে গেছি। কত কিছু আমি দেখছি, কত কিছু জানছি আমার লাইফে। মানে ওই যে বলছিলাম না, এটা যুদ্ধ পরবর্তী ওর মানসিক অবস্থাটা কেমন, এইটা নিয়ে গোটা কবিতাটা। দেখ যুদ্ধের পরের অবস্থাটাই কিন্তু পুরোটাই পাচ্ছি কি আমরা, ওইখানে বৈশা বৈশা ভাবতেছে, কোথায়, ওই আগুনের সামনে, ওইখানটায় পাশে কে, বয়স্ক স্ত্রী পরীক্ষা আসতে পারে, ওই স্ত্রীর নামই হচ্ছে পেনিলোপি, ঠিক আছে। বলছে আমি অনেক কিছু জানছি, অনেক কিছু দেখছি, বিভিন্ন জায়গায় গেছি, সেইখানকার আদব কায়দা, মানুষের চাল চলন দেখছি, সেখানকার রীতি রিওয়াজ দেখছি, জানছি। হ্যাঁ আসতে, সেখানকার পরিবেশটা কেমন, জলবায়ু কেমন সেটা জানছি। আরো কি জানছি, সেখানকার মন্ত্রীরা কেমন, সেখানকার সরকার কিভাবে পরিচালনা করেন সবকিছুকে, সেইটা জানছি। মাইসেলফ নট লিস্ট বলছে, আমিও কিছু কম যাই না, মানে আমারও একটু একটু হইলেও মান আছে। কিন্তু এই বেটাগুলাই চিনে, এইটাই যেন বুঝতে বাট অনার অফ দেম অল, মানে আমি যেখানে যেখানে গেছি সবাই আমাকে স্বাগত জানাইছে, সম্মান জানাইছে, দেখলা খালি নিজের টাইম খায় দায় আর জমায়। এবার পরের লাইন থেকে এন্ড ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স। পিয়ার্স মানে সঙ্গী সাথী, মানে আমি যাদেরকে নিয়ে যুদ্ধ করতাম সেই সঙ্গী সাথী গুলোকে কি বলছে, পিয়ার্স মানে কম্পেনিয়ন্স, মানে তার সহযোগী সোলজার গুলা, ঠিক আছে, যোদ্ধা গুলা, নাইটস গুলা, ওইটা ওদেরকে কি বলছে, পিয়ার্স বলছে। মানে আমি আমার সঙ্গী সাথীদের সাথে কত যুদ্ধের অভিযান করছি। মানে এখানে ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল, মানে যুদ্ধকে সুরার মতো পান করছি, যুদ্ধকে যেন মদের মতো পান করছি, এটা বলছে। মানে ওইখানে এটা ড্রিঙ্কের কথা বারবার পাচ্ছি আমরা, তার মানে এটা বুঝতে হবে ওইখানে হয়তো উনি আগুনের পাশে বসে ড্রিঙ্কই করতেছে আর এগুলাই ভাবতেছে, ঠিক আছে। হয়তো ড্রিঙ্ক করতে করতে এই ভাবনাগুলো আসছে, তখনই হয়তো বলছে যে এই সুরাটার মতো শেষ বিন্দু অব্দি আমার জীবনটাকে আমি পান করব। এক, দুই কি বললো যে কত যুদ্ধের অভিযান, এই সুরার মতো আমরা কত ডক ডক করে গিলে নিছি, মানে এইটা বুঝাতে চাচ্ছে যে আমরা অনেক রোমাঞ্চকর অভিযান করছি।
কখনো মৃত্যুর মুখে, কখনো শত্রুদের হাতে আমরা মানে হার মানার অবস্থায় আবার জিতি, আবার ওরা হার মানার অবস্থায় ওরা জিতি, এইরকম একটা সব রকম মিলেমিশে তো অভিযান হয়। তো বলছে এইরকম মুহূর্ত গুলো কাটাচ্ছি কাদের সাথে? উইথ মাই পিয়ার্স, আমার সঙ্গী সাথী গুলোর সাথে, আমার সেই সহযোদ্ধা গুলোর সাথে। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডিং ট্রয়, এই যে বলে দিলাম ট্রয়। ট্রয় হচ্ছে সেই শহরটা যেখান থেকে ট্রোজানের যুদ্ধটা শুরু হয়। ট্রয় যুদ্ধটা শুরু হয়, এভাবে মিলাবি, ঠিক আছে? ট্রয়ে ট্রোজানের যুদ্ধ শুরু হয়, ঠিক আছে? সেই বলছে এই ট্রয়, এইখান থেকে সেই রোমাঞ্চকর অভিযান শুরু হয়, যুদ্ধের অভিযান। সেই যুদ্ধটার নাম কি? ট্রোজান ওয়ার। আর সেইখানকার রিঙ্গিং প্লেন্স কেন বলছে? যুদ্ধ যেখানে হচ্ছে ওটা তো পাহাড়ি এলাকা না, ওটা প্লেন্স, সমতল ভূমি। তাই বলছে রিঙ্গিং কেন বলছে? যুদ্ধ যেখানে হয় তরলে তরলে আঘাত হয় তো, টুংটাং শব্দ হয় তো, ওই শব্দটাকে বলছে রিঙ্গিং। ওইটা যদি উনি এখনো ফিল করতে পারে, এটা এটা সোলজাররা যেমন ফিল করে, যোদ্ধারা ফিল, ঠিক আছে? সোলজাররা যেন ফিল করে আমি যেন এখনো গোলাগুলি ওই পরিবেশটা এখনো আছি, বাড়ি আসছে ঠিকই ছুটিতে, তাও কিন্তু মাইন্ডটা ওখানে থাকে, ঠিক আছে? ওই রকম কিনার যুদ্ধের অভিযানগুলো কবে হয়ে গেছে, তারপরে ওনার যেন এখনো যেন কানে যেগুলো বাজে হয় না, ওরকম অনেকে ফিল করতে পারে যেন ওই শব্দগুলো আমি এখনো শুনতে পাচ্ছি, সেই ওইখানের তলোয়ারের বাড়িগুলা, আওয়াজগুলা, টুংটাং আওয়াজটা আমার কানে ভাসে আসে। তাই তো আমি আর স্থির থাকতে পারতেছি না, আমাকে আবারও রোমাঞ্চকর অভিযানে বেরোইতে হবে, না আমি এইভাবে বসে থাকলে পারবো না। প্রত্যেকটা লাইনের শেষে যেন এই ফিলটাই ওনার আসে। আই এম এ পার্ট অফ অল দ্যাট আই হ্যাভ মেড, আমি যেখানে যেখানে গেছি আমি সেই জায়গাগুলোর অংশ হয়ে গেছি, মানে সব জায়গায় আমাকে যেন আপন করে নিছে। Yet all experience is an arch where through, আর আমার সমস্ত অভিজ্ঞতাকে যদি আমি একটা আর্চ হিসেবে ধরি, একটা দরজার মতো দেখি, ধর এইটাই একটা, এই একটা শেপ, এটাই ধর আমার এক্সপেরিয়েন্সের দরজা দিয়ে যদি আমি তাকাই, তাহলে বাইরে দেখবো এখনো আমার দুনিয়াটা কিছুই দেখি নাই, বেশিরভাগ কি আমি কিঞ্চিতও দেখতে পারি। আমি এক্সপেরিয়েন্সের দরজা দিয়ে, অভিজ্ঞতার দরজা দিয়ে বাইরে তাকায় দেখলাম দুনিয়াটা না পড়েই আছে, আনট্রাভেলড ওয়ার্ল্ডটা পড়ে আছে, দুনিয়াটাই পড়ে আছে, আর আমি এখানে বসে সময় নষ্ট করতেছি। মানে উনি নিজেকেই প্রশ্ন করে যে আমি এইভাবে সময় নষ্ট করছি, এত বড় দুনিয়াটা পড়ে আছে, আমি কিছুই তো অভিযান এখনো করলাম না। এত অভিযান করার পরেও উনার এটা অনুভূতি যে আমি এখনো কিচ্ছু করতে পারলাম না, আমার কত অভিযান এখনো করা বাকি আছে, না 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 কালকে আমি রওনা দিব, এই যে ব্যাপারটা, এই অনুভূতিটা উনার বারে বারে আসছে মনের মধ্যে। ইউলিসিস কবিতাটা সহজ যদি বুঝতে পারিস, ঠিক আছে? খালি একটা রাজার অনুভূতি, যুদ্ধের পরবর্তী অনুভূতি, সেটাই ইউলিসিস, বুঝলো? তাহলে কি বলছে পরীক্ষা আসতে পারে, উনি উনার অভিজ্ঞতাকে কি দিয়ে বুঝাইতেছে? এটা আর্চ, মানে একটা দরজা, এরকম বাঁকানো একটা দরজা, এই দরজা দিয়ে উনি বাইরে তাকাচ্ছে। এবার কি দেখতেছে দেখি, glimpse that untraveled world whose margin fades forever and forever when I move। সেই অভিজ্ঞতা দরজা দিয়ে বাইরে তাকায় দেখি সেই না দেখা পৃথিবীটা, আনট্রাভেলড ওয়ার্ল্ড, মানে যেই পৃথিবীটায় আমি এখন যাই নাই, মানে ওই জায়গাগুলো, ওই দেশগুলো এখনো তো আমি ঘুরতেই গেলাম না, আমি অভিযানে গেলামই না, সেইটা আমি দেখতে পাচ্ছি না, আমাকে এবার বেরোতে হবে। ওগুলো না এখনো পইরা আছে, আমি যেখানে যেখানে গেছি সেটা তো আলাদা, সেই অভিজ্ঞতার ভিত্তিতে আজকে আমি তাকায় দেখতেছি এখন আমার এইটুকুও হয় না। তুমি যেন এটা অনুভব, হাউ ডাল ইট ইজ টু পজ টু মেক অ্যান এন্ড। এটা কি বোকামি না হবে যে এইখানে যদি আমি আমার জীবনটাকে থামায় দেই, এখানে যদি আমি মেক অ্যান এন্ড, সবকিছু শেষ করে দেই, জীবনের যদি শেষ রেখাটা আজকে আমি এখানেই টাইনা দেই, তাহলে এটা হবে বোকামি, ডাল, নিরস, মানে আমি একটা তাহলে স্টুপিড, আমি একটা তাহলে গাধা হয়ে থেকে গেলাম। ব্যাপারটা হচ্ছে এরকম, উনি বুঝাতে চাইলো যে না আমি এইখানে আমার জীবনের শেষ রেখাটা টানতে পারবো না, এখনো আমার যতটুকু বয়স আমি বেঁচে থাকবো আমি যেন অভিযান করেই যেতে পারি। টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ, দেখ বলে দিছে, বলছে একটা তরোয়াল, একটা সোর্ড, সেটাকে যদি ইউজ না করিস, পয়লা থাকতে 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 কি হবে, জং ধরে যায়, ধার আর থাকে না, পোতা হয়ে যায়। আমার জীবনটাকে আমি ওইরকম জং পড়া লোহার মতো হইতে দিতে পারি না, আমি ওইরকম ধারহীন পোতা হইতে দিতে পারবো না। আমার জীবনটাকে আমার জং পড়তে দেওয়া যাবে না। রাস্ট মানে কি, মরচে পড়া, মরচে পড়ে না, জং ধরে যায় না, লাল 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 হয়ে থাকে, ওটা কি বলে, মরচে পড়া। মানে যেখানে জল পাবে আর হাওয়া পাবে, লোহাতে আর ওই জলটা মুছে না দিলে কি হয়, জং পড়ে যায়, পড়ে না? সেইটাই বলছে যে টু রাস্ট আনবার্নিশড নট টু শাইন ইন ইউজ, ব্যবহার না করতে করতে আমার তরোয়ালটাও তো জং ধরে যাবে, ভোতা হয়ে যাবে, না 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 আমি এটা হইতে দিতে পারি না। কত সুন্দর করে ওয়ার্ড গুলো উনি আনছে, দেখলে মনে হবে একটু কঠিন কঠিন ওয়ার্ড, কিন্তু কিছু না, বুঝলে সব সহজ। আর আমরা ওই জন্য তো একটা কবিতাকে একদিনে নিই না, আমরা ট্রিক কয়দিনে পড়ছি, 3 দিনে পড়ছি, এইটাকেও আমরা কমসে কম 2 দিন নিব। আজকে এই পেজটুকু দেখি, as though to breathe your life
মানে শুধু শ্বাস নেওয়াটাই জীবন না, মানে হ্যাঁ এই যে শ্বাস নিলাম তার মানে বাইচে আছে এটাই আমার জীবন না। শুধু কি শ্বাস নেওয়াটাই জীবন নাকি? এই যে আমরা এখন সবাই শ্বাস নিচ্ছি, এইটাই কি জীবন তাহলে? তার মানে সব কাজকর্ম ভুলে খালি শ্বাস নিবো, আমার 8টা বাজে শ্বাস নিলাম, এটা হয় কোনোদিন? হয় না। শ্বাস নেওয়াটাই জীবন না, এটাই বলছে। এই আমি এখানে বৈশা বৈশা খালি আগুন দেবো, স্ত্রীর সাথে সময় কাটাবো, আর এই সবকিছু ভাববো আর শ্বাস নিবো, এটাই কি আমার জীবন? না, এটাই বলছে যে অ্যাজ দো টু ব্রিথ ইউর লাইফ। ব্রিথ মানে কি? শ্বাস। তো আমি শ্বাস নেওয়াটাই জীবন মনে করি না। জীবন মানে কি? অভিযান। জীবন মানেই এগিয়ে যাওয়া, আমাকে আগায় যাইতে হবে, আমাকে থাকে না থাকলে চলবে না। লাইফ পাইল অন লাইফ ওয়ার অল টু লিটল। বলছে মানুষ যদি ভাইবা থাকে এই জীবনের পর আরো একটা জীবন আছে, তাহলে এটা ভুল। আরে এই জীবন পুরো হয়ে গেলে আমরা কি জানি কি হবে না হবে? কেউ জানে? বা যারা মারা গেছে ওরা কি আইসা বইলা গেছে ওই আরেকটা জীবন আছে? বইলা গেছে? কোনোদিন হয় না এইসব। ওগুলো আমরা আলাদা বিষয়, ওইটা তো আলাদা ব্যাখ্যা। কিন্তু জীবনের উপরে ওইটা আরেকটা জীবন না, ওই জীবনটা উপরের জীবন। সেই জীবনটার অভিজ্ঞতা আমাদের বাইচে থাকতে হয় না, হয় কোনোদিন? মানে তাই বলছে লাইফ পাইল অন লাইফ, মানে এই জীবনের ওই পারে যে আরেকটা জীবন আছে, এগুলা ভাইবা বসে থাকলে হবে না। এই যে বলছে কি ওয়ার অল টু লিটল, আমাদের জীবনটা বড্ড ছোট, আমাদের জীবনটা বড্ড ছোট, আমাদের সময় বড্ড অল্প। আমরা এই পৃথিবীতে কে কয়দিন বাঁচবো কেউ জানি না, কিন্তু যতদিন বাঁচবো ওইটুকু যাতে আমরা ভালোভাবে কাটাইতে পারি সেইটা আমাদের দেখতে হবে। তাই জন্য ওই যে আমরা জমায় রাখি না, আজকে না কালে যাবো, সোমবার দিন যাবো, মঙ্গলবারে যাবো, কাজ ফেলায় রাখি। এই যে ফেলায় রাখি, ওই যে লাইফ তোদেরকে ফেলায় রাখি, ব্যাপারটা হচ্ছে এরকম। ফেলে রাখতে নাই, পরে ওই কাজটা পেন্ডিংই থেকে যায়, আর হয় না। তারপরে এক সময় দেখা গেলো, কোন দিন দেখা গেলো আচমকা একটা দুর্ঘটনায় সে মারাই গেল, এরকমও হয়। ওই কাজটা পেন্ডিংই থেকে যায়। তাই বলছে কাজ ফেলে রাখতে নাই, মানে এই জীবনের পরে আরেকটা জীবন তুই পাবি না। এখনই এটা ওই তোর কি বলে বিজিএম এর গেম না, যে লাইফ কার্ড দিয়ে তোকে বাঁচা দিবে আবার, ঠিক আছে? রিকল করতে পারবে না যে হ্যাঁ মহিলা গেলে টুক করে সঞ্জীবনী বুটি ছিটাই দিলে আবার উঠে পড়লি, এরকমটা হয় না, ঠিক আছে? তার মানে কি এইটাই যে জীবন পাইছি এইটাই আমাদের হাতে আছে। তার মধ্যে যে বয়সগুলা চলে গেছে এগুলো তো গেছেই, অল টু লিটিল, এখন একটু সময়ই হাতে আছে। সুন্দর করে বলছে, দেখ এই জায়গাগুলো বুঝতে হয়। এই জায়গাটা শুধু ইউলিসিস নিজের কথা বলছে এমনটা না, এই যে টেনিসন কবি উনি আমাদেরকেও কিছু বুঝিয়ে দিতেছে। কি বুঝেছিল? যে আমাদের হাতেও অল্প সময় আছে, এই সময়টাকে যাতে আমরা নষ্ট না করি। ওই রাজা যেটা বুঝতে পারছে এটা আমাদেরও যেন বুঝতে হবে, আমরা যেন লাইফটাকে স্পয়েল না করি, নষ্ট না করি। কারণ এই জীবনের পর আরেকটা জীবন পাবো না, এইটুকুই সময় আমাদের হাতে আছে। তাই এইটুকুটা যতটুকু হাতে আছে এইটুকুটা ভালোভাবে যেন কাজে লাগাইতে পারি। And of one to me little remains, যে বলছে আমার কাছেও অল্পটুকুই আছে, আমার কাছেও অল্পটুকুই আছে, মানে সময়টা বা জীবনটা। মানে আমার জীবনে পড়ে আসছে, আমিও তো বুড়া হয়ে গেছি, চুলদারি কালা হয়ে মানে পাইকে গেছে, তাই তো? এই যে বিষয়টা, তার মানে এখন আমারও শেষ দিন গুনার সময় এসে গেছে। এভরি আওয়ার ইজ সেভ, কিন্তু আমার হাতে যতটুকু সময় আছে অতটুকুটাই আমি সঞ্চয় করে ঘরে ফেলাই দেবো না, ওইটুকুটাই আমি কি করব? অভিযানে নিয়ে যাবো। ওইটুকু সময়টাকে আমি অভিযানের জন্য খরচ করবো। আমার হাতে যেটুকু সেভ করা আছে, সঞ্চয় করা আছে, এই টাকা আমি এবার খরচ করব অভিযানে যায়। ধরো পকেটে 10 টাকা ছিল, আমি এটা বাজারে যা খরচ করে এইরকম ব্যাপার। মানে আমার জীবনে যতটুকু সে আমি এক সপ্তাহে বাঁচি বা 3 বছরই বাঁচি বা 5 বছরই বাঁচি, যতটুকু আয়ু আছে আমি এইটাকে আমি এইভাবে সময় কাটাবো না, আমি অভিযানে যাব, ওইভাবে আমি ওইখানে সময়টা খরচ করবো। ফ্রম দ্যাট ইটারনাল সাইলেন্স, মানে ইটারনাল সাইলেন্স মানে কি? ইটারনাল মানে চিরন্তন, সাইলেন্স মানে চুপ হয়ে যাওয়া। চিরকালের মতো চুপ হওয়ার আগে যতটুকু সময় আমার হাতে আছে, আস্তে কথা বলিস না, শোনা যায়। বলছে আস্তে চুপ। ইটারনাল সাইলেন্স মানে কি? মৃত্যু। ইটারনাল মানে কি? চিরন্তন। সাইলেন্স মানে কি? চুপ হয়ে যাওয়া। তাহলে চিরকালের মতো চুপ কখন হয় মানুষ? মৃত্যু হইলে। আমি এখন বকা দিলে হয়তো 5 মিনিট চুপ থাকি, 6 মিনিটের মাথায় কাইমাই শুরু হয়ে যায়। এইটাকে ইটারনাল সাইলেন্স বলে? বলে না। কিন্তু যেদিন ওই দিন বুঝা গেল। তার মানে ওইটাকে বলে ইটারনাল সাইলেন্স। এইটাকে 2 মিনিটের সাইলেন্স, এটা 2 মিনিটের নীরবতা, 2.5 মিনিট, তার মাঝেও 2.5 বার হাসে, ওটা তো আলাদা বিষয়। তাহলে আর ইটারনাল সাইলেন্স কোনটাকে বলে? মৃত্যুকে বলে। তাহলে মৃত্যুর আগে আমার হাতে যেইটুকু সময় আমি বাঁচায় রাখছি বা আছে, এইটুকুটাকে আমি ভালোভাবে খরচ করতে চাই। সামথিং মোর, একটু বেশি কিছু করে যেতে চাই। যতটুকু আমার লাইফে করছি এতটুকুই যথেষ্ট না, আমাকে আরো কিছু করতে হবে। এ ব্রিঙ্গার অফ নিউ থিংস, আরো নতুন কিছু আমাকে নিয়ে আসতে হবে। ব্রিঙ্গার, ব্রিং মানে কি? নিয়ে আসা। ব্রিঙ্গার মানে আমি বাহক হিসেবে বহন করে নিয়ে আসবো আরো নতুন কিছু। আমার এইটুকু আয়ু দিয়ে আমি যা পারবো ওইটাও যদি কিছু নিয়ে আসা দিতে পারি, তাও মনে হবে যে আমার লাইফটা তাহলে হ্যাঁ একটু সার্থক হইলো।
ব্যর্থ হয় নাই। And while it were for some 3 suns to store, কিন্তু এই যে আমি এখানে তিনটা সূর্য মানে কি আকাশে তিনটা সূর্য দেখা যায় না, কি বুঝাইছিল? তিনটা সূর্য মানে 3 দিন, প্রত্যেকদিন একবার করে উঠে সূর্যটা, তার মানে 3 suns মানে 3 দিন আমি অলরেডি নষ্ট করে ফেলছি। এখানে আগুন দাবায় দাবায় 3টা দিন আমার নষ্ট হয়ে গেছে। না না না, এটা ভাইল মানে জঘন্য, এটা আমি একদম খুব খারাপ কাজ করছি। মানে উনি যেন এটা ফিল করতেছে, অনুভব করতেছে যে না না না, আমি এটা খুব খারাপ কাজ করছি, আমি এটা ভালো করি নাই, ভাইল, এটা আমার একটা জঘন্য কাজ। কিভাবে আমি 3টা দিন নষ্ট করে ফেললাম, আমার আয়ুই আছে আর অল্প, তার মধ্যে আমি 3 দিন নষ্ট করে ফেলছি। এটা উনি ফিল করতে, ভাব তাহলে কি রকম পরিমাণে উনি রোমাঞ্চকর অভিযানের জন্য একদম ব্যাকুল হয়ে আছে। এই যে বলছে and hold myself, আমি যে নিজেকে বাঁচায় রাখলাম সবকিছু থেকে দূরে, নিজেকে সঞ্চয় করে রাখলাম, এইটা আমি ঠিক করি নাই। And this grey spirit yearning in desire, গ্রে মানে বয়স্ক, গ্রে বেবুন পাইছিলাম আমরা, আবার ক্যাজনের ওখানে বয়স্ক বাদকটা ছিল, এখানে গ্রে স্পিরিট মানে আমার এই বয়স্ক আত্মাটা, এটা বুঝাইছে যে এই বুড়াটার আত্মাটা, মানে ইউলিসিস নিজের কথা বলছে, আমার তো বয়স হয়ে গেছে, এই আমার বয়স্ক অবস্থার যে আত্মাটা, এটাকে বলছে গ্রে স্পিরিট, আমার বৃদ্ধ আত্মাটাও যেন ইয়ার্ন মানে প্রতীক্ষা, ইচ্ছা, ডেজায়ার, আমার আমার বুড়া বয়সে যেন আমার ইচ্ছাটা প্রবল, আমি আরো চাইতে চাই অভিযানে, টু ফলো নলেজ লাইক এ সিঙ্কিং স্টার, টু ফলো নলেজ মানে আমি যেন আরো জ্ঞান অর্জন করতে চাই, লাইক এ সিঙ্কিং স্টার, সেই ডুবন্ত তারাটার মতো। মানে এক কথা বলতে যাচ্ছে, ওই শেষ প্রান্তে যে তারাটাকে ডুবতে দেখা যায়, ওই অব্দি, মানে মানুষের ধারণাও যেখানে অব্দি পৌঁছাবে না, আমি ওই অব্দি যাইতে চাই। মানে যেইখানটায় আমার যতটুকু হয়েছে, কিন্তু যেইটুকু সময় আছে আমার হাতে, আমি এইভাবে ওয়েস্ট করতে পারবো না। আমি একদম আমার জীবনের শেষ বিন্দু অব্দি আমি অভিযান দিয়ে ভরায় রাখতে চাই। আমি আমার লাইফটাকে অলরেডি 3 দিন নষ্ট করে ফেলছি, আর এমন জঘন্য কাজ আমি করতে পারবো না। আজকে আমার এইটুকু থাকবে।